তো আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে খালাসের এগেনস্টে আপিল করা যায় কি যায় না এই বিষয়ে দেখবো। তো খালাসের এগেনস্টে আপিল করা যায় 416 417। 17 হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা 400 খালাসের এগেনস্টে শুধু আপিলটাও 417, খালাসের এগেনস্টে যে আপিল করা যায় এটা 417 তো বলা আছে। তো আমরা এই প্রশ্নটা আসে প্রায় যে খালাসের এগেনস্টে আপিল করা যায় কত ধারায়? 417-তে। তো এই ধারাতে দুইটা বিষয় আছে, বিষয় দুটো আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে। প্রথমটা হলো 417-তে যেটা গভর্নমেন্ট আপিল করবে 6 মাসের। গভর্নমেন্ট যে আপিলটা করবে, গভর্নমেন্টের পক্ষে আপিল করে কে? পাবলিক প্রসিকিউটর না? পাবলিক প্রসিকিউটর, হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর মামলা আপিল করবে। তবে এখানে দেখেন প্রথম এই যে এ নাম্বার এটা যেটা আছে যে হাইকোর্টে আপিল করতে হবে, বলেই দিয়েছে প্রথমে যে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে। কে করবে আপিল? দুইটাই তো করতে পারবে, দায়রা আদালত এবং হাইকোর্ট যে কোনো একটাই তো করতে পারবে, দায়রা বা হাইকোর্টে দুইটাতেই পারবে, ঠিক আছে। তার প্রথমটা আমরা দেখি যে হাইকোর্টে করবে, কখন করবে? যদি এই অর্ডারটা কোর্ট অফ সেশন প্রদান করে। যদি কোর্ট অফ সেশন দায়রা আদালত কাউকে যদি খালাস দিয়ে দেয় তাহলে হাইকোর্টে আপিল করতে হবে। এখন দেখেন যদি এটা আপনার ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয় তাহলে কিন্তু সেশন কোর্টে, তাহলে সেশন কোর্টে দায়রাতে আপিল করতে হবে। তাহলে দেখেন এই আপিলটা করতেছে কিন্তু পাবলিক প্রসিকিউটর, মানে কি রাষ্ট্রপক্ষ করতেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে অরিজিনাল অর অ্যাপিলেট অর্ডার অফ ইকুইটাল দুটো শব্দ লেখা আছে না? অরিজিনাল মানে কি? মানে হতে পারে দায়রা আদালত উনি কোন একটা মামলার ট্রায়াল করতেছিল, ট্রায়াল করে খালাস দিয়ে দিছে, এই খালাসের এগেনস্টে আপিল করা হবে, সেটা হচ্ছে অরিজিনাল, তাই না? এইটা একটা হতে পারে। আবার হতে পারে যে ম্যাজিস্ট্রেট কোর্ট, এই যে ম্যাজিস্ট্রেট ইনি একটা মামলা ট্রায়াল করতেছিল অরিজিনাল, সেটা উনি খালাস দিয়ে দিয়েছে, সেগুলো হচ্ছে অরিজিনাল। আবার এমন হতে পারে এই ম্যাজিস্ট্রেট কোর্টে, এই ম্যাজিস্ট্রেট কোর্টে কি আসছে আমরা জানি যে সিজিএম তো আপিল করতে পারে, তাই না? শুনতে পারেন আপিল সিজিএম? হ্যাঁ পারে। এই সিজিএম একজন ব্যক্তি খালাস দিয়ে দিল অরিজিনাল শুনানির ক্ষেত্রে, পরে উনার আমরা একটা বিষয় সেটা হলো আমরা এরকম বলতে না, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের যে আদেশ দেয় ওই আদেশের বিরুদ্ধে আপিল করা যায় হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে। আর কারণ হলো ওটা হলো মেট্রো ফার্স্ট, ওটা হলো মেট্রোর বাইরে, কারণ সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যারা হয় তারা মেট্রোর বাইরে হয়, এর জন্য ওদের ওখানে করতে হয়। আর হলো আর অন্য অন্য যেগুলো আছে ওগুলো করতে হবে মেট্রোর ভিতরে, যেরকম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্ডার করবে হলো চিফ জুডিশিয়াল মেট্রোর কোর্টে, কারণ মেট্রোর ভিতরে। এভাবে করলে মনে থাকাটা ইজি, কারণ অনেকে বুঝে না যে মেট্রোর ভিতরে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস থাকে, এটা অনেকে জানে না। ও আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে দুইটা শব্দ আছে, একটা অরিজিনাল আর অ্যাপিলেট অর্ডার। অর্থাৎ এই যে অ্যাপিলেট অর্ডারে এগেইনস্টে আপিল করা যায়, তো এইটাই বলতে চাচ্ছি যে এই যে 417-র 1 নাম্বার সাবসেকশনটাতে সেকেন্ড আপিলের কথা বলা আছে। 417-র 1 নাম্বার সাবসেকশনটাতে কিসের কথা বলা আছে? সেকেন্ড আপিলের কথা বলা আছে। 417-র 1 নাম্বার সাবসেকশনে সেকেন্ড আপিলের কথা বলা আছে। তো এই জিনিসটা আমি আপনাদের বলতে চাচ্ছি। তাহলে সেকেন্ড আপিল হয় 417-র 1 অনুসারে। ওকে, এখন দেখেন এই সেকেন্ড আপিলের তামাদির সময় আছে, এই সেকেন্ড আপিল হোক আর ফার্স্ট আপিল হোক, খালাসের এগেইনস্টে তামাদি কতদিন? 6 মাস। কোথায় বলা আছে 6 মাস? যদি তোমার হলো আর্টিকেল 157 তামাদি আইনের। ওকে, ধন্যবাদ। আর যদি ফরিয়াদি করে তাহলে 60 দিন। 60 দিন, হ্যাঁ, সেটা বলা আছে এই আইনে 3 নাম্বার সাবসেকশনে। মেইন কথা হলো আপিলের দুইটা সেকশন ব্যতীত যা আছে হাইকোর্টে করতে হবে 60 দিনের মধ্যে, আর সেশন কোর্টে করতে হবে 30 দিনের মধ্যে। আপিলের ওই দুইটা সেকশন হলো 150 আর 157। 50 হলো 7 দিন, 57 হলো 6 মাস। এছাড়া যা আছে সব 60 দিন আর 30 দিন। ওকে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে অভিযোগকারী খালাসের এগেইনস্টে আপিল করতে পারবে, কিন্তু সেকেন্ড আপিল করতে পারবে না, শুধুমাত্র অরিজিনাল অর্ডার।
তো এখানে কি আগের মতোই নিয়ম, দায়রা কোর্ট দিলে হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট দিলে দায়রা কোর্টে আপিল করতে হবে। আর এটার আপিলের তামাদি সময় দেওয়া আছে 60 দিনের মধ্যে আপিল করতে হবে। জাস্ট এটুকু মনে রাখলেই চলবে। এরপরে যাই, যেটা আরেকটা ধারা আছে 417 অপর্যাপ্ত দণ্ডের এগেনস্টে আপিল করতেছি। তো অপর্যাপ্ত দণ্ডের এগেনস্টে যে আপিল আমরা করব, এটা লক্ষ্য করেন, যদি গভর্নমেন্ট করে, এটা আপিল যদি গভর্নমেন্ট করে, অর্থাৎ পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে যদি আপিলটা হয়, তাহলে অর্ডারটা যেই দেব না কেন, যেই কোর্টে দেব না কেন, কোনো বিষয় না, আপিল করতে হবে একমাত্র হাইকোর্ট ডিভিশনে। বুঝা গেছে? অর্ডারটা যেই দেব না কেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিলেও কোথায় যাবে? হাইকোর্টে যাবে। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিলেও অর্ডার যাবে কোথায়? আপিলটা কোথায় যাবে? হাইকোর্ট। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা একটা ব্যতিক্রমের মধ্যে পড়ে গেছে যে পাবলিক প্রসিকিউটর যদি কখনো অপর্যাপ্ত দণ্ডের এগেইনস্টে আপিল করতে চায়, যদি এনি কোর্ট লেখা আছে, দেখেন এনি কোর্ট লেখা আছে না, এনি কোর্ট, তাহলে এটার আপিল একমাত্র হাইকোর্টেই করতে হবে। এটা একটা বিষয়, এটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর। এরপরে দেখেন, যদি কোনো কমপ্লেইনেন্ট বা অভিযোগকারী, নালিশকারী যদি অপর্যাপ্ত দণ্ডের এগেইনস্টে আপিল করতে চায়, তাহলে উনি আপিলটা করবে হচ্ছে অ্যাপিলেট কোর্ট। অ্যাপিলেট কোর্ট মানে যেই কোর্টে আপিল করা দরকার স্বাভাবিকভাবে, ওই কোর্টে করতে হবে। যদি কে করে? অভিযোগকারী করে। আর সরকার করলে হাইকোর্টে। এই দুটোর ক্ষেত্রে তামাদি টাইমটা হচ্ছে, দেখেন অ্যাপিলেট কোর্টে আপনার তামাদি টাইমটা হচ্ছে কতদিন টাইম করতে হবে? টাইম কতদিন? যে হাইকোর্টে যদি কোনো আপিল করি, সময় কতদিন? 60 দিন। 60 দিন কিন্তু। আর এখানে কিন্তু ওই যে অভিযোগকারীর কথা বলা হয়েছে, যদি অ্যাপিলেট করতে চাই, অ্যাপিলেট কোর্ট বলছে না, নো আপিল আন্ডার দিস সেকশন শ্যাল বি এন্টারটেইনড বাই দ্য অ্যাপিলেট কোর্ট আফটার দ্য 60 দিন। এখানে দেখেন সাবঅর্ডিনেট কোর্টে আপিলের তামাদি কতদিন? 60 দিন। সাবঅর্ডিনেট কোর্টে আপিলের তামাদি কতদিন? 30 দিন। 30 দিন না? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আপিলের তামাদিটা হবে 60 দিন। 60 দিন ব্যতিক্রম। ব্যতিক্রম, এই ধারাটাই ব্যতিক্রম ধারা, ঠিক আছে? এই ধারাটাই কি? ব্যতিক্রম। জাস্ট একটু মনে রাখিয়েন একটু। তার মানে নালিশকারী যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের কোন আদেশের বিরুদ্ধে আপিল করে, অপর্যাপ্ত দণ্ড আদেশের বিরুদ্ধে, হ্যাঁ, সেশন কোর্টে, তাহলে সে সময় পাবে 60 দিন। 60 দিন, 60 দিন। ওকে ওকে। এরপরে আমরা আরেকটা জিনিস আপনাদের এখন বোঝানোর জন্য বলতেছি, সেটা হচ্ছে চলে যাবেন 30 নম্বর ধারা, 430 নম্বর ধারা। দেখেন, আপিলের আদেশই চূড়ান্ত আদেশ কোথায় বলা আছে? আপিলের আদেশই চূড়ান্ত আদেশ, এই কথাটা বলা আছে 430-এ। তাহলে আপিলের আদেশই চূড়ান্ত আদেশ, আপিলে যে আদেশটা হবে সেটাই চূড়ান্ত, এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না। এটা হচ্ছে 430-এর মেইন কথা। তবে 430-এ একটু ব্যতিক্রম কথা বলা আছে। এই ব্যতিক্রম কথাটা হচ্ছে 417A এবং চ্যাপ্টার 32, এই তিনটা ব্যতীত কোন আপিলের যদি আদেশ হয়, তাহলে সেই আদেশটাই কিন্তু চূড়ান্ত। কারণ 417 সেকেন্ড আপিলের বিষয় আছে না, এখানে সেকেন্ড আপিলের বিষয় আছে। আর 32 নম্বর ধারাটা যে ডিভিশনের বিষয়, আর এখানে অপর্যাপ্ত দণ্ড। এই তিনটা ব্যতীত সকল আপিলের এগেইনস্টে যে জাজমেন্ট, যে আদেশগুলো হয়, সেগুলো চূড়ান্ত। এটা আমরা একটা মনে রাখবো। এরপর আমরা 417A হ্যাঁ, আরেকটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার কত? চ্যাপ্টার নাম্বার কত? 32। 32 কি বলা আছে? 32-এ রেফারেন্স ডিভিশন। আচ্ছা, জাজমেন্ট আর অর্ডার দুটো কি একই? জাজমেন্ট আর অর্ডার দুটো কি একই?
না আলাদা না না। না আলাদা আলাদা না, কিন্তু মনে রাখতে হবে, আলাদা আলাদা, ঠিক আছে? আচ্ছা, ওকে। জি। তো দেখেন এবার 418 নম্বর ধারাটা আমরা একটু লক্ষ্য করি। 418-তে বলা আছে যে আপনি যে আপিল করবেন, আপিল কোন বিষয়ে আপিল করবেন? আপিলটা কোন বিষয়ে করবেন? আপিল কোন বিষয়ে করা যায় বলেন দেখি? ঘটনার প্রশ্নে আইনের প্রশ্নে। আইনের প্রশ্ন। দুটা বিষয়ে করা যায়। আপিল দুটা বিষয়ে করা যায়, একটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট আর একটা হচ্ছে ম্যাটার অফ ল। এই দুই বিষয়ে আপিল করা যায়। ওকে, তাহলে আপিল কয় বিষয়ে করা যায়? দুই বিষয়ে করা যায়, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে যান, পিটিশন অফ আপিল এর ধারা কত? পিটিশন অফ আপিল এর ধারা কত, এই জিনিসটা মনে রাখতে হবে। পিটিশন অফ আপিলের ধারা হচ্ছে 419। 419 দেখেন, এই যে পিটিশন অফ আপিল যেটা হবে, প্রত্যেকটা আপিল আপনার একটা মেমোরেন্ডামের মাধ্যমে দায়ের করতে হবে। কে দায়ের করবে? প্রেজেন্ট করবে কে? প্রেজেন্ট কিন্তু আপিলকারী নিজেই করতে পারে অথবা তার অ্যাডভোকেট করতে পারবে। আপিলকারী নিজেও করতে পারে অথবা সেও করতে পারে, এটা একটা বিষয় বলে দিচ্ছে। স্বাক্ষর দুজনেই থাকবে না, না, স্বাক্ষর একজনের থাকবে, শুধু আপিলকারী অ্যাডভোকেটের। আপিলকারী অ্যাডভোকেট তো থাকবে। ওকে, এরপরে দেখেন এখানে হচ্ছে আপিল ইন না যে, না, দুজনের মধ্যে একজনের থাকবে নাকি দুজনেরই থাকবে, উভয়ের থাকবে? এটা হচ্ছে আপিলের যে বিধানটা বলা আছে এখানে দুইজনের মধ্যে। আমরা সিভিলে পড়ছিলাম আপিলের নিয়মটা কি? সিভিলে সিভিলে তো পড়ছিলাম না বলছিলাম একটা নিয়ম? দুজনেরই থাকবে, সিভিলে আপিল কি এবং দুজনে হলো থাকে? প্রতিনিধি। সিভিলে দুজনে থাকে না, সিভিলে থাকে যে আপিলকারী অথবা প্লিডার। এটা হচ্ছে মূল মামলার একটা অংশ, চলমান, এটা চলমান অংশ। এই চলমান অংশই আপনার অ্যাডভোকেট থাকলেই চলবে। দেখেন, কারণ জেল আপিলটা দেখেন, জেল আপিলের বিষয়টা আলোচনা করা আছে। একজন ব্যক্তির দণ্ড হয়েছে, সে এখন জেলে আছে, এখন তিনি আপিল করতে চাচ্ছে, তাহলে উনি আপিলটা কিভাবে করবে এই বিষয়টা বলা আছে। এই জন্য এটাকে জেল আপিলের ধারা বলা হয় 420। সমস্ত কিছু কাগজপাতি সাবমিট করতে হবে যে ইনচার্জ অফ জেইলার, জেইলারের কাছে দিতে হবে। তখন এই জেইলার প্রপার কোর্টে এটা কাগজগুলো ফরওয়ার্ড করে দেবে। বুঝা গেছে? কাগজের সবকিছু ডকুমেন্ট গুলো প্রেজেন্ট করতে হবে কার কাছে? কার কাছে করতে হবে? দ্য অফিসার ইন চার্জ অফ জেইল, যে জেইলে আছে ভারপ্রাপ্ত জেলার, তার কাছে। এই জেলার তখন এই কাগজগুলো ফরওয়ার্ড করে দিবে হচ্ছে প্রপার অ্যাপিলেট কোর্টে। এইটা আমাদের এই জন্য জেল আপিল বলি আমরা। আচ্ছা, যা হোক, আমাদের ক্লাসটা শেষ হবে না, আর অনেকগুলো বিষয় পড়তে আছে, তো আমরা বাদ বাকিটা কালকে পড়বো ইনশাল্লাহ। তো আমরা ভাই আজকে আপনি কি প্রপার 10টায় ঢুকেন নাকি আর লেট হয়? তো আমি তো অনেক সময় 10টায় ট্রাই করে ঢুকতে পারি না। আমি 10টায় লিঙ্ক দিই, কিন্তু আপনারা তো জয়েন করতে করতে 10:30 বাজায় দেন। তো আপনার টাইমলি জয়েন করেন, আমি চাচ্ছিলাম টাইমলি জয়েন করলে। আচ্ছা তাহলে আপনার স্ট্যাটাস দেওয়ার দরকার নেই, আমরা 10টায় ঢুকে যাব আর কি। আমি তো দেই না, তো আমি স্ট্যাটাস তো দেই না, আপনাদের লেটের কারণে আমি দিই সাধারণত। তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।